আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। আপনাদের সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। গত সপ্তমীর দিন সকালবেলা আমি পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল রাজবাড়ির পুজো দেখার। তাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব এই রাজবাড়ি এবং দুর্গাপুজোর কিছু ইতিহাস। কৃষ্ণনগর স্টেশন থেকে মিনিট 15 রাস্তা হলো এই রাজবাড়ির। রাজা কৃষ্ণচন্দ্রের নামেই এই শহর। গোপাল ভাঁড়ের গল্প জড়িয়ে রয়েছে এই শহরের সাথে। তবে বর্তমানে রাজা কৃষ্ণচন্দ্র নেই, কিন্তু রয়ে গিয়েছে রাজবাড়ি এবং তার ঐতিহ্য। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে 1800 শতকে গড়ে ওঠে এই রাজবাড়িটি। পুজোর কটা দিন স্থানীয় এলাকার মানুষের কাছে মূল আকর্ষণ হয়ে ওঠে এই রাজবাড়ি। পুজোর কটা দিন সাধারণ মানুষ এই পুজোর দালান, যা নাট মন্দির নামে পরিচিত, এই পর্যন্ত আসতে পারেন। তবে ভবনের বাকি অংশে যাওয়ার অনুমতি জনসাধারণের কাছে থাকে না। এই নাট মন্দির এবং তার আশেপাশের এলাকায় সব সুন্দর শিল্পকলার নিদর্শন পাওয়া যায়। পুরনো দিনের ঝাড়বাতি থেকে শুরু করে পুজো মণ্ডপের দেওয়ালের কারুকার্য এক কথায় অসাধারণ। এই রাজবাড়িতে সব পুজোই হয়ে থাকে, তবে বিশেষভাবে দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজো হয়। রাজবাড়ির মা দুর্গা রাজরাজেশ্বরী নামে পরিচিত। এইখানে মায়ের রূপও আলাদা। সিংহের পরিবর্তে মা এখানে ঘোড়ার ওপরে বিরাজমান। মায়ের পিছনে অর্ধ গোলাকৃত পুরনো চলচ্চিত্রের একদিকে আঁকা থাকে 10 অবতার, অন্যদিকে 10 মহাবিদ্যা এবং মাঝে থাকে পঞ্চানন। এইখানে প্রতিমার সাজেও থাকে বেশ কিছু বৈশিষ্ট্য, যা প্রচলিত ডাকের সাজের থেকে আলাদা। একে বলা হয় বেদেনী ডাক। প্রতি বছর মহালয়ার পরের দিন থেকে হোমকুণ্ড জ্বালিয়ে এই রাজবাড়ির ঐতিহ্যবাহী রাজরাজেশ্বরী মাতার পুজোর সূচনা হয় এবং এই হোমকুণ্ডের আগুন জ্বলে নবমী পর্যন্ত। এই রাজপরিবারের বর্তমান সদস্য রানীমা অমৃতা রয়। রাজপরিবারের দাবি এই পুজো প্রায় 600 বছরের পুরনো। তবে পরবর্তীতে মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজোকে সার্বজনীন রূপ দেন। এখনো পুরনো রীতি মেনেই এই পুজো করা হয়। তবে প্রাচীনকালের মতো কামান দেগে এখন আর পুজো হয় না। তবে সন্ধি পুজো এখনও সেই পুরাতন রীতি অনুযায়ী হয়ে চলেছে। এছাড়াও 108টি পদ্মফুল প্রদান এবং 108টি প্রদীপও জ্বালানো হয়। রানীমা এই রাজবাড়িতে দশমীর দিন সিঁদুর খেলা প্রচলন করেন। এই দিন রাজবাড়িতে দেবীকে বরণ করতে এবং সিঁদুর খেলতে বহু মানুষের সমাগম হয় এবং রানীমা নিজেও অংশগ্রহণ করেন এই সিঁদুর দান উৎসবে।
চারিদিকে থিম পুজোর কম্পিটিশন থেকে বেরিয়ে এসে পুজোর দিনগুলোতে এই রাজবাড়িতে আসলে বুঝতে পারবেন কিভাবে রাজকীয় রীতি মেনে রাজপরিবার এবং সাধারণ মানুষ আদ্যাশক্তির আরাধনায় মেতে ওঠেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটিতে একটি লাইকও করে দেবেন। এই যে অংশটি আপনারা দেখছেন এটি নাট মন্দির সংলগ্ন একটি মিউজিয়াম। এইখানে আলমারিতে রাজপরিবারের ব্যবহৃত সব জিনিস, এছাড়াও সেই সময়কার ক্যামেরা, টেলিফোন, গ্রামোফোন, পুরনো সব নথিপত্র, রাজা এবং রাজপরিবারের সদস্যদের ছবি, এছাড়াও রয়েছে বহু পুরনো জিনিস যার মূল্যায়ন করা এক কথায় অসম্ভব। তবে রাজবাড়ির ম্যানেজমেন্টের কাছে একটা অনুরোধ, এই জিনিসগুলোকে আরও একটু সুন্দর করে গুছিয়ে রাখলে বেশ ভালো হতো। আলমিরার কাঁচগুলো পরিষ্কার করে যদি এই সব জিনিসগুলোকে আরও ভালো করে সংগ্রহ করা যেত, যার ফলে পরবর্তী প্রজন্ম আমাদের বাংলার ইতিহাসের খুব সুন্দর এক নিদর্শন পেত। রাজবাড়ি থেকে একটু এগিয়ে গেলেই কৃষ্ণনগরের আরও এক ঐতিহ্যবাহী পুজো নীলবাড়ির দুর্গাপুজো। এই বছর ৩০২তম বছর হলো এই পুজোর। এইখানে মায়ের গায়ের রং নীল অপরাজিতার মতো এবং মায়ের বাঁদিকে সরস্বতীর সাথে থাকে গণেশ এবং ডান দিকে লক্ষ্মীর সাথে থাকে কার্তিক। এইখানে এটাই বিশেষত্ব। শিল্পীর ভুল এবং দেবীর স্বপ্নাদেশের ফলে বহু বছর ধরে দেবী এই রূপেই এই রীতিতেই পুজো হয়ে চলেছে।